ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। দু অক্ষরের শব্দ কৃষি, কিন্তু এর ভাণ্ডারটি বিশাল। এখানে এমন অনেক জানা অজানা কথা থাকে যা আমরা কৃষি দর্শন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে ধরি আপনাদের সামনে। চিরাচরিত কৃষি পদ্ধতি বা চাষ পদ্ধতির কথা আপনারা প্রায় সকলেই জানেন, কিন্তু যত দিন যাচ্ছে আমরা আধুনিক হচ্ছি, আধুনিকতা এসে মিশছে কৃষি জগতের সঙ্গে। অনেকেই বিকল্প কৃষি নিয়ে ভাবছেন। বিকল্প কৃষি নিয়ে যারা ভাবছেন বা যারা আছেন এর সঙ্গে জড়িয়ে, এরকম অনেকেই কিন্তু সফলও হচ্ছেন। সেরকমই একজন মানুষ আছেন আমার সঙ্গে, আব্দুস সেলিম। ওর কাছ থেকে এই বিকল্প কৃষির ভাবনা এবং ওর নানান কাজকর্ম নিয়ে আজ আমরা জানবো এবং আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার। নমস্কার। এই যে বিকল্প কৃষির কথা আমি উল্লেখ করলাম, এটা বলতে আপনি কি বোঝাবেন আমাদের? বিকল্প কৃষি বলতে আমরা টোটাল এগ্রিকালচারটাকে আমরা টোটাল কীভাবে বিজনেসে পরিণত করা যায় সেটাই আমরা ভাবছি আর কি। এবং এটাকে আমরা গ্রামকেন্দ্রিক কৃষিভিত্তিক এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি, গোটারি, ডিয়ারি সবগুলোকে মিলিয়ে একটা ইন্ডাস্ট্রি করতে চাচ্ছি, যেটা শহরের লোকদের গ্রামে নিয়ে এসে তাদের বিজনেস করা। সেটাই আমরা শুরু করেছি। কবে শুরু করলেন? এটা 2003 থেকে শুরু করেছি। না, হঠাৎ আপনার কেন মনে হলো যে এরকম একটা কর্মকাণ্ডের সঙ্গে আপনি নিজেকে জড়িয়ে ফেলবেন? আমি কৃষির সঙ্গে যুক্ত ছিলাম, সেই সঙ্গে আমার নার্সারি করেছিলাম, মানে গাছালি গাছ নার্সারি। সেটা নিয়ে আমি ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে বিক্রি করতে যাই এবং পুরো ইন্ডিয়াকে আমি বুঝতে পারি এবং দেখেছি আমরা গ্রামে কিভাবে আমরা কিভাবে কর্মসংস্থান করতে পারি। সেই নিয়েই আমরা আমরা এগ্রিকালচারটাকে নিয়ে আমরা টোটাল অর্গানিক ফার্মিং করে আমরা একটা পর্যটন কেন্দ্রে পরিণত করছি। আরও একটু বিশদে জানবো যে কি কি কাজ আপনারা ঠিক করছেন। প্রথমত হচ্ছে আমি ইন্ডিয়া লেভেলে ল্যান্ডস্কেপিং করি এবং পুরো ইন্ডিয়াতে শিখে এসে আমার গ্রামে একটা গাছের সংগ্রহশালা করছি, যে গাছের সংগ্রহশালাতে 4775 ভ্যারাইটি আছে, এবং আগামীতে আরও যোগ হবে। এবং সেই সঙ্গে আমরা ফিশারি করছি, এগ্রিকালচার করছি, অর্গানিক ফার্মিং করছি এবং ফুড প্রসেসিং করব আগামীতে। এবং এইভাবে আমরা টোটাল গ্রামের মেয়েদের নিয়ে এবং সমস্ত যুবক সমাজকে নিয়ে প্রত্যেকে একটা কর্মসংস্থান করব, যাতে আমাদের এই কয়েকটা গ্রামকে নিয়ে আমরা 5000-10,000 লোকে কর্মসংস্থান করতে পারি, সেই তার সূত্র করেছি। আপনার এই যে প্রকল্প সবুজ বন, সত্যি চারিদিকটা খুবই সবুজ এবং এখানে এলেই যেটা প্রথমে চোখে পড়ে যে ভীষণ অর্নামেন্টাল একটা গার্ডেনিংয়ের আপনি চেষ্টা করছেন, সেটাকে ছড়িয়ে দিচ্ছেন। যত দিন যাচ্ছে সেটা কিন্তু প্রসারতা লাভ করছে। এটা সম্পর্কে আপনি যদি একটু বলেন। টোটাল সবুজ বনটা হচ্ছে একটা গাছের সংগ্রহশালা এবং সেটা হচ্ছে একটা নেচারের তীর্থক্ষেত্র। সেই প্রত্যেকটি গাছের হিস্ট্রিকে নিয়ে তার সেই অনুযায়ী আমরা ল্যান্ডস্কেপিং করছি, প্রত্যেকটি গাছের হিস্ট্রিকে নিয়ে। সেটাই হচ্ছে একটা আকর্ষণীয় ব্যাপার। এবং তার সঙ্গে আমরা ডিয়ারি, ডাক এবং মাছ চাষ থেকে শুরু করে মৌমাছি পালন সবগুলোকে আমরা আনতে চাই এবং এখানে মশলা চাষকে নিয়ে সমস্ত কিছুকে নিয়ে একটা কর্মসংস্থান করতে চাচ্ছি। একদম যখন শুরু হলো, বলে না যে গোড়ার কথা জানলে তবেই বুঝি পরের কথা বোঝা যায়, সেই গোড়ার কথাটা যদি একটু বলেন। যে হঠাৎ করে তো একদিন সকালে উঠে আপনার মনে হলো আর কাজটা শুরু করলেন তা নয়, নিশ্চয়ই একটা পূর্ব পরিকল্পনাও ছিল। প্রথমে আমার হবি ছিল গাছ লাগানো। তো গাছ লাগাতে লাগাতে আমি নার্সারি শুরু করি। তারপরে নার্সারি করতে করতে আমি বিক্রি করার জন্য আমি কলকাতায় যাই। প্রথমে হাতিবাগানে গাছ বিক্রি করি, তারপরে পুরো ইন্ডিয়াতে গাছ সাপ্লাই করতাম। তারপরে আমি সেই করতে করতে ল্যান্ডস্কেপিং শিখি। এই ল্যান্ডস্কেপিং করতে করতে আমি পুরো ইন্ডিয়াতে বড় বড় কাজগুলো করতে পারি। কোথায় শিখলেন ল্যান্ডস্কেপিংটা? কাজ করতে করতে আচ্ছা, প্রথমত আমি আলিপুর এগ্রি হর্টিকালচারে 1 বছর ট্রেনিং নিয়েছিলাম। তারপরে ল্যান্ডস্কেপিং ছোটো কাজ করি, টেরেস গার্ডেন থেকে শুরু করে ব্যালকনি গার্ডেন। এরপরে আমরা রামোজি ফিল্ম সিটিতে কাজ করি। রামোজি ফিল্ম সিটি টোটাল নীতিশ রায় ছিলেন আর্ট ডিরেক্টর, কনসালট্যান্ট। টোটাল ল্যান্ডস্কেপিংটা আমাদেরই করা, আমরাই করেছি। এবং এরপরে আমরা দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, সারা ভারতবর্ষে গুজরাট, অন্ধ্রপ্রদেশ সব জায়গাতেই কাজ করি। এখন একটা কথা একটু আমার জানতে ইচ্ছে করে যে ধরুন প্রত্যেকটি মানুষের যেরকম ভেদ আছে,
তেমনি প্রত্যেকটি গাছেরও কিন্তু নিজস্ব ধরন আছে, অবশ্যই। ঠিক সেটা বুঝেই কি অলঙ্করণটা করেন? অবশ্যই প্রত্যেকটি গাছের হিস্ট্রিকে জানতে হবে। প্রথমে জানতে হবে গাছটা কোন নেচারের, কোন জায়গার, পাহাড়ের না সমুদ্রের ধারের না মরুভূমির না সমতল জায়গার, সেগুলো জানতে হবে। গাছের হিস্ট্রিকে জেনে তারপর গাছ লাগাতে হবে। আরও একটা জুড়ে যায় না তার সঙ্গে, যে বড় পাতা বা ছোট পাতা, তার সঙ্গে কি অলঙ্করণটা একটু বদলে বদলে যায়? অবশ্যই গাছের হিস্ট্রি প্রথমত হচ্ছে দেখবেন, মানে বড় পাতা বা ছোটো পাতা বলছেন তো, দেখবেন পাহাড় এরিয়াতে, হিল এরিয়াতে পাইন গাছ, জুনিপ্রাস এই ধরনের সরু পাতা যুক্ত গাছ হয়। সে কিন্তু এখানে তাল গাছ বা অন্য বড় পাম গাছ কিন্তু পাহাড়ে হয় না, সেখানে বরফে জমে যাবে, গলে যাবে বা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য সেগুলো প্রত্যেকটি হিস্ট্রিকে জেনেই করতে সাজাতে হয়। প্রচুর সংখ্যক অ্যাডেনিয়াম দেখছি, তারা খুব সুন্দরভাবে তাদেরকে ছড়িয়েছে। অ্যাডেনিয়ামের উপরে কি মূলত কাজ করতে ভালো লাগে, নাকি অন্য গাছও আছে? সমস্ত সারা পৃথিবীর সমস্ত গাছ নিয়ে আমরা একরকম গবেষণাই করছি, অনুসন্ধানই করছি কাজের মাধ্যমে। কিভাবে সংগ্রহ করেন? বিভিন্ন নার্সারি ম্যানের মাধ্যমে, প্লাস আমাদের ইন্ডিয়ার প্রচুর ভারতীয় প্রচুর বিদেশে থাকেন, তাদের মাধ্যমে কোনো অ্যাড্রেস দিলাম, সেখানে তাদের অনুরোধ করলাম, তাদের শখ থাকে তারা বীজ এনে দেন বা অন্য কিছু এনে দেন, এইভাবে বিভিন্ন রকমভাবে সংগ্রহ করা হয়। আপনি কয়েকটি বড় বড় সংস্থার কথা বললেন যেখানে আপনি অলরেডি কাজ করেছেন, তো তারা ঠিক কী ধরনের অলঙ্করণটা চান? প্রথমত হচ্ছে যে প্রজেক্টে আমরা কাজ করি, প্রথমে সেই প্রজেক্টটা কী ধরনের, ইন্ডাস্ট্রিয়াল মানে কী ধরনের, সেই প্রজেক্টের উপর ডিপেন্ড করছে, তার জায়গার উপর তার করে টোটাল পরিকল্পনাটা আমরাই করি। সেটা তখন কিভাবে আপনারা সাজান? প্রথমত হচ্ছে টোটাল এরিয়াটা দেখি, তারপরে কোথায় কী ধরনের গাছ লাগবে, কোথায় পাম না কোথায় অর্নামেন্টাল প্লান্ট না গ্রাউন্ড কভার না গ্রাস, সেগুলো আমরা ঠিক করি তার জায়গা অনুযায়ী, তার নেচার অনুযায়ী, তার পজিশন অনুযায়ী, সেটা আমরা নিজেরাই করি। আমাদের আর্কিটেক্ট আছে, ড্রয়িংয়ের মাধ্যমে দেখায়, সেভাবে আমরা কাজটা করি। এই যে অলঙ্করণের মধ্যে না একটা গ্র্যান্ডার আছে, একটা জাঁকজমক আছে, তা এই জাঁকজমকটা কি সবসময় কোনো বড় সংস্থাই আপনাকে ডাকেন, নাকি কোনো ছোট সংস্থার কাছ থেকেও আপনি ডাক পান যারা চান যে তারাও একটু তাদের কাজের মধ্যে জাঁকজমককে ছড়িয়ে দেবেন? প্রথমত হচ্ছে আজকে আমরা অনেক বড় জায়গাতে পৌঁছে গেছি, পুরো ইন্ডিয়া লেভেলের কাজ করি, সেখানে আমরা ছোট কাজের দিকে এগোই না। এই জন্য কারণ আমাদের এত বেশি খরচা সাপেক্ষ, আমাদের লোকগুলোকে বেশি পয়সা দিতে হয় বা সেই ধরনের, সেই জন্য আমরা বড় সংস্থাতেই কাজ করি, নাহলে আমাদের খরচাতে পোষায় না। আরেকটা জিনিস এখানে আমাকে একটু আপনি বলুন, যে এই যে অলঙ্করণটা যখন করছেন সেটা কিভাবে আপনারা কাটিংটা করেন, মানে তার মেশিনারিগুলো কি কি? এখানে আমরা বিভিন্ন রকম মেশিনারিও আছে, প্লাস এমনি মানে দেশি পদ্ধতিতেও করা যায়। কারা করেন? সেগুলো আমাদের এখানে নতুন নতুন ছেলেদের শেখায়, আর আমাদের আনস্কিল গ্রামের লোকদের শেখায়, তারা শিখে আবার পুরো অন্য জায়গাতেও চলে যান। অর্থাৎ আপনাদের কি কোনো ট্রেনিং কোর্স হয় এখানে? কাজের মাধ্যমে ট্রেনিং, কাজটাই হচ্ছে ট্রেনিং, এবং কাজের মাধ্যমে ট্রেনিং, তারা কাজে প্রথমে করে। আমরা সমস্ত আনস্কিল লোক দিয়েই কাজ করাই, এবং শিখে গিয়ে তারা বিভিন্ন প্রজেক্টে চলে যান। এই যে একটা কথা বললেন যে আনস্কিল্ড যারা গ্রামের একেবারে প্রত্যন্ত গ্রামের তারা কাজ করছেন, কিন্তু যদি আমরা একটুখানি আন্তর্জাতিক বাজারের দিকে বা ভারতের দিকেও যদি একটু তাকিয়ে দেখি, যত দিন যাচ্ছে তত কিন্তু মানুষের চাহিদাটা বদলে যাচ্ছে, এবং সেই বদলানোটা কিন্তু ভীষণ নতুন রকম একটা পাওয়ার স্বাদ তাদের মধ্যে থাকে। তো এই আনস্কিল্ড যারা, তাদেরকে আপনি কি করে স্কিল্ড করছেন? প্রথমত হচ্ছে আমরা বিভিন্ন আনস্কিল ছেলেদের প্রথমত শিখাই, শিখতে শিখতে সে নিজে তার আগ্রহে শিখে যায়, এবং তার ডিপেন্ড করছে সে কী ধরনের হচ্ছে। তাদের কোনো ক্যাটালগ থাকে এখানে? কোনো আমাদের প্র্যাকটিক্যাল কোনো ক্যাটালগ নেই, আমরা প্র্যাকটিক্যাল কাজেই ফিল্ডেই কাজ করাই। আচ্ছা, এবারে আমি আবার একটু বিপণনের দিকটা আপনার কাছ থেকে জানি, যে এত বছর ধরে আপনি কাজ করছেন, কীরকম চাহিদা বুঝছেন এই অর্নামেন্টাল গার্ডেনিংয়ের? টোটাল ল্যান্ডস্কেপিং, আজকে ল্যান্ডস্কেপিংটা হচ্ছে পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত কোনো ল্যান্ডস্কেপিং শুরু হয়নি, পশ্চিমবাংলার বাইরেই ল্যান্ডস্কেপিং হচ্ছে, এবং সেটা কিন্তু খুব চাহিদা বেশি, এবং সমস্ত শহরে সব জায়গাতেই সব আজকাল ল্যান্ডস্কেপিং হচ্ছে, গার্ডেনিং, টেরেস গার্ডেন, ব্যালকনি গার্ডেন, বারান্দার বিভিন্ন রকমভাবে হচ্ছে। মানে বেসিক্যালি আপনার কাজটা পশ্চিমবঙ্গের বাইরে? পশ্চিমবাংলার বাইরে। কোন কোন স্টেটে? প্রথমে গুজরাট আছে, অন্ধ্রপ্রদেশ আছে, মহারাষ্ট্র আছে, হরিয়ানা আছে, পাঞ্জাব আছে, পশ্চিম ইউপি আছে। যত দিন যাচ্ছে অভিজ্ঞতা সমৃদ্ধ হচ্ছেন, কি মনে হচ্ছে আপনার এই গার্ডেনিংয়ের ব্যাপারে, বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা এই সবুজ বনটাকে সারা পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের একটা মানে একটা স্মার্ট ভিলেজ করতে চাই, যেটা শহরের সমস্ত সুযোগ সুবিধাই গ্রামে থাকবে, এবং এখানে যারা গ্রামের মানুষ আছেন তাদের জন্য শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, যাতে গ্রামের মানুষ শহরে না চলে যায়, শহরের মানুষ যেন গ্রামে আসে, সেই ধরনের একটা নেচারের একটা তীর্থক্ষেত্র করতে চাই, যে গ্রামে সমস্ত সারা পৃথিবীর সুযোগ থাকবে, এবং এখানে গল্ফ কোর্স থাকবে, এখানে সব অবাস্তব সব যেগুলো
আমরা অসম্ভবভাবে সেই অসম্ভবটা সম্ভব করে আমরা এই গ্রামে দেখাতে চাচ্ছি। সত্যি একটা যুগান্তকারী ঘটনা, কিন্তু সেই ঘটনাকে কখনো কি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তোলার কথা ভেবেছেন? অলরেডি আমাদের অ্যাডিনিয়াম ওবেসাম অলরেডি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মানে আসতে চলেছে, মানে আমাদের লিমকাতে মানে অলরেডি আসতে চলেছে। এবং আরও একটা টোপেরি হচ্ছে একটা মানে হচ্ছে শ্যাওড়ার একটা টোপেরি, সেটা আগামীতে হয়তো 2-3 বছরের মধ্যেও গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আসতে যাবে। আর যারা এখানে কাজ করছেন তাদের সম্পর্কে আপনি কি বলবেন? তাদেরকে তো আপনি শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন, তারাও নিজেরা শিখে যাচ্ছে, তারা কি পরের প্রজন্মকে তাদের কাজগুলো ডেলিভার করছে, তাদের শেখানোটা? অবশ্যই এখানে যারা শিখছে তারা কিন্তু সবই মানে পশ্চিমবাংলার বাইরেই কাজ করছে, মানে হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সব জায়গাতে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে। মূলত পশ্চিমবঙ্গের বাইরেই কাজ করেন, তবু যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি এবং এই জায়গাটা আমাদের, সেইখানে একটা কথা জানার থাকে যে এখানে এই সবুজ বনকে ঘিরে আপনার কোনো ট্যুরিজমের ভাবনা আছে? অবশ্যই, টোটালটাই আমরা ট্যুরিজমেই এটা নিয়ে আসছি এই জন্য, কারণ আমরা যা প্রোডাক্ট করবো, অর্গানিক ফার্মিং, ফুড প্রসেসিং, আমরা গ্রামের এখানে সমস্ত আমরা কয়েকটা গ্রামকে বেছে নিয়েছি, আমাদের 3-4টে গ্রামকে বেছে নিয়েছি। সেখানে প্রত্যেকটি ফ্যামিলিতে আমরা ফলের গাছ লাগাচ্ছি এবং তাদের ছেলেদের আমরা ভেটেরিনারি ট্রেনিং দিচ্ছি, তাদের গরু দিচ্ছি এবং সেই গরুগুলোকে দিয়ে আমরা গোবর এবং দুধটা নিচ্ছি এবং সেইগুলোকে নিয়ে আমরা অর্গানিক ফার্মিং করব এবং সেইগুলোকে নিয়ে আমরা ফুড ভেজিটেবল মশলা দিয়ে আমরা সেইগুলোকে দিয়ে ফুড প্রসেসিং, প্যাকেজিং এবং এগুলো দিয়ে আমরা মানে ট্যুরিজমের মাধ্যমেই আমরা বিক্রি করতে চাচ্ছি। এটা তো একটা দিক, কিন্তু যারা ধরুন খোদ শহরে থাকে তারা কিন্তু প্রায়ই বলেন যে আমরা শহরের ওই হাসল বাসল নয়েজ এগুলোর থেকে একটু দূরে পালিয়ে যেতে চাই, সেখানে সবুজ বন কীভাবে সাহায্য করবে? অবশ্যই সবুজ বনটা হচ্ছে টোটাল নেচার এবং এখানে শহরের লোকরাই সব আসছেন আর কি। কোথায় থাকেন তারা? এখানে কিছু কটেজ আছে, আমাদের এখানে 11টা মতো কটেজ আছে। আগামীতে আমাদের 100টা কটেজ পরিকল্পনা করা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আমাদের কাজটা শুরু হবে। সেখানে কিছু স্টার কটেজও থাকবে, কিছু মানে মিডিয়াম যারা আছেন তাদেরও জন্য থাকবে, স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য ডরমিটরি টাইপের থাকবে। এই 11 থেকে 100 জাম্পটা তো খুব বড়, তো সেখানে কি আপনারা এরকম কোনো ব্যবস্থা করবেন যে আশপাশটা আপনারা ঘুরিয়ে দেখাবেন বা কিছু? অবশ্যই, প্রথমত হচ্ছে সবুজ বনটাই হচ্ছে 180 বিঘে নিয়ে মানে 180 বিঘে জমির উপরে সবুজ বনটা এবং পাশেই অজয় নদী এবং আমাদের 15 কিলোমিটারের মধ্যেই শান্তিনিকেতন এবং আমাদের এখানে রাখার পর আমরা আশপাশের যত মানে সাইট সিন আছে সেগুলো আমরা দেখাতে চাচ্ছি। চারপাশের গ্রামের মানুষ আপনার এখানে কাজে যোগ দিচ্ছেন, যারা নতুন প্রজন্মের, যারা শিক্ষার আলো দেখেছে, তাদের সম্পর্কে আপনার কি মতামত? তারা কতটা কর্মনিষ্ঠ? প্রথমত হচ্ছে যে মানে আজকে কাজ নেই, কোথাও কোনো জায়গাতে কাজ পাচ্ছেন না এবং কাজের জন্য বিভিন্ন প্রদেশে চলে যাচ্ছেন। সেই জন্য আমাদের সবুজ বনে আমাদের যারা কাজ করছেন তারা কিছু শিখতে পারছেন, বিভিন্ন জায়গাতে আমরা প্রজেক্টে কাজ করি, সেখানেও প্রচুর লোক কাজ করতে যাচ্ছেন। এভাবে আমাদের এখানে প্রচুর সাড়া পাচ্ছি। আজকাল বড় বড় স্টোরে বা পত্রপত্রিকাতে আমরা সবসময় পড়ছি বা আমরা খুব অ্যাওয়্যার এই ব্যাপারে, অর্গ্যানিক ফার্মিং, এই ব্যাপারে আপনার কি ভাবনা আছে বা কিভাবে আপনি কাজ করতে চান? আজকে আমরা সবই অর্গানিক ফার্মিংয়ের উপরই মানে নির্ভরশীল হতে যাচ্ছি। অর্গানিক ফার্মিং না হলে আজকে যে ধরনের কেমিক্যাল ইউজ করা হচ্ছে, সার, ঔষধ, মানে মানে সমস্ত কিছু, তাতে সব কিছু হচ্ছে বিষাক্ত, সবই আমরা বিষ খাচ্ছি। সেই জন্য আমরা সম্পূর্ণ অর্গানিকের উপর ডিপেন্ড করতে যাচ্ছি এবং অর্গানিক নিয়েই আমরা কাজ শুরু করছি অলরেডি। এই যে অর্গানিক ফার্মিংয়ের কথা আপনি ভেবেছেন, সেটা মার্কেটিং কোথায় করবেন? অর্গানিক ফার্মিংটা প্রথমত হচ্ছে আমরা এখানে যে ট্যুরিজম করছি, ট্যুরিজমের মধ্যে আমরা যতটা বিক্রি হবে তাহলে আমরা কলকাতা বা অন্যান্য জায়গাতে আমরা বিভিন্ন জায়গায় সেন্টার করতে চাই, সেখানে আমরা আমাদের মানে লোকদের মাধ্যমে আমরা সব বিভিন্ন জায়গায় প্যাকেজিং করে বিক্রি করতে চাই। যে চারা গাছ আপনি পুঁতেছিলেন তা আজ মহিরুহে রূপান্তরিত, কি মনে হয় আর কি বাকি রয়েছে? কাজের তো শেষ নেই। নিশ্চয়ই, নেচারকে আজকে যেটা আমরা গাছ পুঁতছি, কালকে সেটা ফুল হচ্ছে, ফল দিচ্ছে, এইভাবে সেখান থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, সব কিছু সেই অক্সিজেন শহরে চলে যাচ্ছে। এইভাবে একটা গাছ থেকে প্রচুর কিছু আমরা সুবিধা পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কথাই সাজিয়ে দিয়েছেন আজকের এই অনুষ্ঠান, সত্যি সেই জন্য স্পেশাল আজকের এই পর্বটি। একটা কথা বলতে ইচ্ছে করছে যে মানুষটি স্বপ্ন দেখেন বা দেখতে ভালোবাসেন, তাকে বাস্তবায়িত করার জন্য যদি তার ভাবনা, তার মননশীলতা, তার পরিশ্রম, সর্বোপরি ভালোবাসা থাকে, তাহলে তিনি তো থাকবেন সেই কাজে, যেমন আব্দুল সেলিম রয়েছেন, তার সঙ্গে রয়েছেন কিন্তু তার সহযোগীরা, যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সবুজ বনকে আরও সবুজ করে তুলছেন।
এই নাও। আর কিছু? বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। এই সপ্তাহে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 5 দিনই আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 11 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ মেঘলা থাকবে। 13 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে। 14 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ মেঘলা থাকবে। 15 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 16 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 17 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ মেঘলা থাকবে। এখন আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। যে সমস্ত চাষি বন্ধুরা ধান চাষ করেছেন তাদের জানানো হচ্ছে, জমিতে চারা রোপণের 3 সপ্তাহ পর প্রথম এবং 6 সপ্তাহ পর দ্বিতীয়বার নিড়ানি দিন। নিড়ানি দেওয়ার পর চাপান সার হিসেবে প্রতি বিঘা জমিতে 4.5 কেজি হারে ইউরিয়া প্রয়োগ করুন। সার প্রয়োগের আগে জমির জল বার করে দিন এবং 1 থেকে 2 দিন পর আবার আগের মতো জল ধরে রাখুন। গাছের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে জলের গভীরতা বাড়ান। পাশকাঠি বেরোনোর সময় জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার জল ধরে রাখুন। অতিরিক্ত জল জমি থেকে বের করে দিন। বর্তমান আবহাওয়ায় পাতামোড়া পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রতিকার স্বরূপ ট্রাইজোফস 0.5 মিলি বা ক্লোরোপাইরিফস 50%, তার সাথে সাইপারমেথ্রিন 5%, 1.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। যে সমস্ত কৃষক ভাইরা ভিন্ডি চাষ করেছেন তাদের জানানো হচ্ছে, বর্তমানে গরম ও আর্দ্র আবহাওয়াতে সাদা মাছির আক্রমণ দেখা যেতে পারে, যার জন্য ভেন্ডিতে সাহেব রোগ হয়। প্রতিকার স্বরূপ ডাইফেনথিউরন 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। লঙ্কা চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে, বর্তমানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার জন্য লঙ্কায় মাকড় ও থ্রিপস পোকার বৃদ্ধিতে সাহায্য করে থাকে,
যা পাতা কুঁকড়ে যাওয়ার প্রধান কারণ। প্রতিকারস্বরূপ ডাইফেনথিউরন 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। করলা এবং পটল চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে, বর্তমানে অধিক আর্দ্রতা ও মেঘলা আবহাওয়াতে ডাউনি মিলডিউ ও ভাইরাসজনিত রোগের আক্রমণ দেখা যেতে পারে, যা ফসলের ভীষণভাবে ক্ষতি করে থাকে। প্রতিকার হিসেবে 2 গ্রাম রেডোমিল MZ প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। কথায় আছে, মাছে ভাতে বাঙালি। খাবার থালায় এক খণ্ড মাছ না পড়লে যেন বাঙালির রসনা তৃপ্তি হয় না। সেই শাশ্বত সুযোগকে কাজে লাগিয়ে আজ মাছ চাষ একটা অত্যন্ত লাভদায়ক ব্যবসা। মাছের বাচ্চা বা মাছের চারাপোনা চাষও অত্যন্ত লাভজনক। বীরভূম জেলার আমগড়িয়া গ্রামের বুদ্ধদেব ঘোষ মাছের চারাপোনা চাষ করে নিজের পরিবার ও আরও কয়েকজনের পরিবারের অর্থনৈতিক হাল ফিরিয়েছেন। এই চাষে যেমন মুনাফা আছে, সেরকম খাটুনিও আছে। মোটামুটি 10 বছর মাছ চাষ করেছি, 10 বছর। মাছের চারাপোনা চাষ শুরু করব বলে করা নয়, রীতিমতো বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে মাছ চাষের উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে একে জীবিকা করেছেন বুদ্ধদেববাবু। এখনও প্রয়োজনে অপ্রয়োজনে কৃষি বিজ্ঞানীদের পরামর্শ নিতে তিনি ভোলেন না। প্রশিক্ষণ নিয়েছি আপনার ওই রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে, কৃষ্ণমিত্র মশাই কাছে। প্রথমে পুকুর বাছাই করে সেই পুকুরকে জংলামুক্ত করতে হয়। এরপর জল পরিষ্কার করে তাতে মাছের ডিম ফেলা হয়। 1 বাটি ডিমের প্রতিটি ফুটলে প্রায় 50,000 মাছ পাওয়া যেতে পারে। তবে ডিম ফেলার আগে দেখে নিতে হয় যাতে জলে কোনো বড় মাছ না থাকে, কারণ বড় মাছ অধিকাংশ সময় ডিম খেয়ে ফেলে। একটি পুকুরে একটি প্রজাতির মাছের ডিম ফেলা উচিত, এতে ফলন পেতে সুবিধে হয়। ডিম ফেলার অল্প কিছুদিনের মধ্যেই মাছের বাচ্চা বেরিয়ে আসে। মাছের চারাপোনা একটু বড় হলেই মাছ চাষের জন্য বিক্রি হতে শুরু করে। মাছের চারাপোনার প্রজাতি কতটা পুষ্টল ও কতটা বড়, এর উপর দাম নির্ভর করে। এক এক প্রজাতির মাছের চারাপোনার দাম এক রকম। আমি মোটামুটি আপনার বাংলার ওই চৈত্র মাসে আমি পুকুর রেডি করিনি, মহা খোল দিয়ে চৈত্র মাসে পুকুর রেডি করার পর ডিম ফেলে ধানি করি। আমি সিলভার করি, রুই, কাতলা, মৃগেল, গ্রাস কাপ, আমেরিকান, এই 6 রকম মাছ চাষ করি। যত দিন যাচ্ছে এই চাষের খরচও বৃদ্ধি পেয়েছে। আগে যে পুকুরটির বাৎসরিক 6,000 টাকায় ভাড়া পাওয়া যেত, এখন সেটা মিলছে বাৎসরিক 25,000 টাকায়। আনুষঙ্গিক খরচও তুলনামূলকভাবে বেড়েছে। তা সত্ত্বেও সব খরচ ও সহযোগী 6 জনকে সমান মুনাফা দিয়ে বুদ্ধদেববাবু বাৎসরিক 2 লক্ষ টাকারও বেশি মুনাফা লাভ করেন। মাছের চারাপোনা চাষ করে তার সংসারের অর্থনৈতিক হাল ফিরেছে। খরচ আগে আমার লাভ হতো, এখন খরচটা বেশি হয়ে যাচ্ছে। পুকুরের লিজগুলো বেশি, যে পুকুর 6,000 লিজ ছিল সে পুকুর 25,000 লিজ হয়েছে পাশাপাশি দেখার জন্য। ওই জন্য আগে যা লাভ হতো এখন লাভটা একটু কম হচ্ছে। সব শেয়ার টিয়ার আছে আমার, 6টা শেয়ার, সবাই মিলে 2 লাখ টাকা পর্যন্ত আমরা লাভ করি। 6টা শেয়ার আছে আমার। আমি পাইকের দিকে দিই, যারা পাইকার আমার কাছ থেকে মাছ নিয়ে অন্য জায়গায় বিক্রি করে তাদেরকে 10-20 টাকা কমে দিই। আর গ্রামে যারা নেয় আর কি ডাইরেক্ট চাষিরা, তাদের 10-20 টাকা বেশি দাম নিই। মোটামুটি 150 টাকা বিক্রি করি। গড় না, কাতলা 200-র উপরে বিক্রি করি, সিলভার 100-র উপরে, গড় আমরা 150 টাকা দাম পড়ে। ভারতের শপিং মলে বর্তমানে ড্রাগন ফ্রুটস নামে একটি ফলের কদর খুব বেশি। মূলত স্বাস্থ্য সচেতন ভারতবাসী এর গ্রাহক।
এটি একটি ক্যাকটাস প্রজাতির গাছ। গাছটি ক্যাকটাস হলেও এটি খানিকটা লতানে প্রকৃতির, আর এর লতায় অনেকটা আনারসের মতো দেখতে ফল দেখা যায়। আমার এখানে এই গ্রিন হাউসের ভিতরে যতটুকু জায়গাতে মোটামুটি হাফ কাটাও হবে না, তার চেয়ে হাফ কাটারও কম জায়গাতে চাষ করে দেখছি যে 50-55টার মতন ফল হয়েছে। এভাবে যদি গোটা 1 বিঘেতে ধরা হয় তাতে 2 লক্ষ টাকা আসবে, 50 টাকা পিস বিক্রি করলেও এই ফলটা। ফলটির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা প্রচুর, যার জন্য এই ফল ক্যান্সার প্রতিরোধী হিসেবে চিহ্নিত। এই ফল কোলেস্টেরলের মাত্রা সঠিক মাত্রায় বজায় রাখতে সাহায্য করে, যাতে হৃৎপিণ্ডের অসুখ দূরে থাকে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে এই ফলের জুড়ি মেলা ভার। এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা দেহের মেটাবলিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। ফলটিতে প্রচুর পরিমাণে জল থাকার কারণে দেহে জলের ভারসাম্য রক্ষায় প্রভূত উপকারী। এই ফলে দেহে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকায় ডায়াবেটিক রোগীদের কাছে এর চাহিদা প্রচুর। ত্বকের সৌন্দর্য রক্ষা করে এই ফল। বহুগুণ সমন্বিত এই ফলের চাহিদা তাই দিন দিন বেড়েই চলেছে। এই ফলের বৃহৎ গ্রাহক আমেরিকা। স্বাভাবিকভাবেই সেখানে এই ফল ভালো রকম চাষ হয়ে থাকে। তবে ইসরায়েল, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স প্রভৃতি দেশেও এর ব্যাপক চাষ লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলার বেশ কিছু অংশে এর চাষ শুরু হয়েছে। জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রামের কৃষক কিরণ শঙ্কর রায় ড্রাগন ফ্রুট চাষ করছেন। বিগ বাজারে সেল করবো বলে মনে করছি, যে আস্তে আস্তে লোককে পরিচিত করাবো আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন। করবো না, এমনি মার্কেটে, ফল মার্কেটে নিয়ে যাব। ফল মার্কেটে নিয়ে যেয়ে মোটামুটি তাদের দেখাবো, বুঝাবো যে এই ফলটা পুষ্টিকর ফল, এই ফলটা মোটামুটি খুব পুষ্টি আছে এবং মানুষের উপকার হবে এই ফলটা খেলে। এভাবে বুঝিয়ে আমরা এরকম বিভিন্ন ফল মার্কেটে বিক্রি করার জন্য আমি মনস্থ করেছি। যেসব জমিতে সেচের সুবিধা নেই সেখানে এই ফল ভালোভাবে চাষ হয় এবং লাভও প্রচুর। 1 বিঘেতে মোটামুটিভাবে 2 লক্ষ টাকা আয় হতে পারে। আর দ্বিতীয় কথা, একবার গাছ হলে সেই গাছ থেকে আবার গাছ তৈরি করা যায়। সেজন্য বীজ বা চারা কিনতে বারে বারে কোনো খরচা নেই। আমি এই পরীক্ষামূলকভাবে ফল চাষগুলো এখানে ফল হবে কিনা, কেমন হবে, এই জন্য আমি এইগুলো পরীক্ষামূলকভাবে করি। আমি এর আগে স্ট্রবেরি করছিলাম, সেটাও পরীক্ষামূলক ভালো ফল হয়েছে স্ট্রবেরি, কিন্তু স্ট্রবেরির মার্কেটটা আমরা পাইনি। এবারেও স্ট্রবেরি করে চিন্তা করেছি জ্যাম জেলি করব। জ্যাম জেলি করে মোটামুটি মার্কেটটা তৈরি করার চিন্তা ভাবনা করছি আমি। দু 2013 সালে গুজরাটে নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাঁর হাত দিয়ে শ্রেষ্ঠ কিষাণ পুরস্কার পান এই কিরণ শঙ্কর বাবু। ব্যাঙ্গালোরে 2013 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ আয়োজিত প্রতিযোগিতায় তিনি পুরস্কৃত হন। এছাড়াও রামকৃষ্ণ মিশন আয়োজিত প্রসপারাস ফার্মার্স পুরস্কার পান 2014 সালে। নতুন কিছু ফল এই মাটিতে ফলানো তাঁর নেশা। আশা করা যায় তাঁর হাত ধরে এই ড্রাগন ফ্রুটস একদিন রাজ্যের বিভিন্ন জেলায় চাষ শুরু হবে। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনএচএম বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতের দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই,
উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।